পরীক্ষার উপরে কিন্তু আবার স্টে অর্ডার আসবে। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে একে কোর্ট অফ কন্টেম্প হবে, পুরো পরীক্ষাটা পুরো প্যানেলটা আবার যেমন ছিল তেমন বাতিল হয়ে গেল। 2.5 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া প্যানেল পাবলিশ করা একেবারে অসম্ভব। আমি এত হলফ নিয়ে বলছি, একেবারে অসম্ভব। যদি যে চাকরি আমরা খাইনি, চাকরি খেয়েছে সুপ্রিম কোর্ট, আবার কিন্তু ডেটগুলো দিয়েছে, এই ডেট নিয়ে আমার মহা সন্দেহ আছে। আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, এই ডেটগুলো কিন্তু কার্যক্রম করতে পারবেন না। আমি কোনোদিন পশ্চিমবঙ্গে দেখিনি বা অন্য কোনো রাজ্যে শিক্ষক শিক্ষিকা নিয়োগ পরীক্ষায় 1 মাস ফর্ম ফিল আপ। আজকের বোঝা গেল এই নিয়োগ দুর্নীতি নিয়ে যা কিছু সব প্রথম কথা, অনেকদিন পরে মাননীয় মুখ্যমন্ত্রীর একটু মানবিক দিকটা আমি দেখতে পেলাম, যে নতুন যারা চাকরি পরীক্ষায় বসতে পারেনি এসএলএসটি 2016-র পর থেকে, তারা এবারে কিন্তু চাকরির সুযোগ পাবে, কারণ তাদের জন্যে এক্সট্রা 20,000 শূন্যপদ তৈরি করা হয়েছে। সেই জন্যে ওনাকে এই ব্যাপারে একজন শিক্ষক হিসেবে ধন্যবাদ জানানো উচিত। কিন্তু মূল যে বিষয়টা উনি বলেছেন, যে যতক্ষণ উনি সাংবাদিক বৈঠকে ছিলেন, জীবনে এই রকম বডি ল্যাঙ্গুয়েজ আমি কোনোদিন দেখিনি। অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে ভয় ভয় ভাব, টেনশন ভাব। কারণ কেন বারবারই বলছেন যে এটার মধ্যে আপনারা নেগেটিভ কিছু দেখবেন না, বলেছেন না, যে তার মানে যে ওই যে যারা অযোগ্য, যাদের টাকা ফেরত দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট, তাদের সম্বন্ধে একটিও শব্দ করলেন না। বরং কি বললেন, তাদের জন্যে জামাই আদরের উপহার আছে, যে তাদের জন্য শিক্ষা দপ্তরের কিছু পদ তাদেরকে দেয়া হবে। কিভাবে দেয়া হবে? এমনি বিলি করে দেবেন না পরীক্ষা দিয়ে দেবেন, সেটাই হচ্ছে কি কোটি টাকার প্রশ্ন। আরেকটা কথা হলো যে উনি যে দুটো রায়ের দুটো জিনিস উনি মানছেন, এক পরীক্ষা পদ্ধতি হবে, আর 31 মের মধ্যে বিজ্ঞপ্তি। তৃতীয়, সবার টাকা ফেরত দিতে হবে, এটা কেন মানছেন না? তারা তো এখনো টাকা ফেরত দেয়নি অযোগ্যরা। তাহলে এটা কি করে উনি, অর্থাৎ এখনো পর্যন্ত এই যে মানবিক ভাবের পিছনে ওনার সেই অসাংবিধানিক কাজটা এখনো আছে, এবং ওনার অমানবিক কাজটা কিন্তু এখনো আছে, এবং অনৈতিক কাজটা কিন্তু এখনো আছে। তাদের সম্বন্ধে কোনো কথা খরচা করলেন না কেন? মুখ্যমন্ত্রী বলছেন এটা একটা সংবেদনশীল বিষয়, এবং সংবাদ মাধ্যমকে অনুরোধ করব আমাদের বক্তব্য ভুলভাবে দেখাবেন না, যেটা আপনি এক্ষুনি বললেন যে একটা ভয়ের ব্যাপার রয়েছে তার মধ্যে। এবং একই সঙ্গে তিনি বলছেন যে সুপ্রিম কোর্ট আগের নির্দেশে বলেছে দুটো ভাগ রয়েছে, শিক্ষক এবং শিক্ষাকর্মী। আমাদের করার ইচ্ছা ছিল যে তাই মানে আমরা চাই যে চাকরিহারারা সকলে চাকরি ফিরে পাক। অনেকে এককভাবে কোর্টে গেছেন, কোর্ট থেকে নেগেটিভ রিপোর্ট আসছে। এটা কেউ যেতে পারেন, এটা অধিকার। রাজ্য করলে সকলের স্বার্থ দেখতে হয়। স্যার, আপনার কাছে একটাই প্রশ্ন, যে সকলের স্বার্থ মানে কি যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের পাশাপাশি যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের স্বার্থ? হ্যাঁ, এটাই উনি বলতে চাচ্ছেন, এটাই তো উনি বলতে চাচ্ছেন। কিছুদিন আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওনার বডি ল্যাঙ্গুয়েজ কি ছিল? কোনো কারোর চাকরি যাবে না, কিন্তু আজকের সেটা নেই কেন? কারণ আগের বারে কোর্টের কন্টেম্প খেয়েছেন, এবারে ওই জন্য কিন্তু আরও উনি চুপ হয়ে আছেন। আমি এই যে বললাম, বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে ভয়, টেনশন কাজ ওনার করছে, যে সবার চাকরি থাকবে। এই কথাটা উনি কিভাবে এই অসাংবিধানিক কথা বলেন? একজন রাজ্যের প্রশাসনিক প্রধান হয়ে কিভাবে অসাংবিধানিক কথা আগেও বলেছেন, এখনও তাই বলেছেন, আজকেরও তাই বলেছেন। যে এবারে একটি প্রশ্ন দেখুন, অনেকে এটা টেকনিক্যাল দিক আমি আপনার বলছি, যেহেতু এই নিয়ে আমার জানাশোনা, এই যে অভিজ্ঞতা, বলছে 24,203 জন ভ্যাকান্সি, 3টে ভ্যাকান্সি আছে কাদের জন্যে? এই এসএলএসটি 2016 যাদের চাকরি চলে গেছে। কিন্তু আপনি দেখেছেন প্যানেল ক্যান্সেল করেছিল 25,000
25,572 জনের। তাহলে দেখুন এই 24,203 2016 সালে এই সিটটাই কিন্তু ছিল। তারপরে রাতারাতি কোথায় রেজাল্টের পরে 25,752 1,000 জন সিট কোথা থেকে এসেছিল, সেগুলো এখন বেমালুম তুলে দিয়েছেন, দিয়ে 24,203টে সিট উনি বলেছেন। অর্থাৎ আস্তে আস্তে কিন্তু উনি নিজেই বুঝতে পারছেন দুর্নীতিরা যে করেছি বা আমার মততে হয়েছে বা কারোর মততে হয়েছে, সেটা কিন্তু আজকের আমজনতাকে উনি মানে বোঝাতে হয়তো চাচ্ছিলেন, কিন্তু সেটা উনি মানে অন্তর থেকে চাচ্ছিলেন না। আরেকটা আমার প্রশ্ন, যে এই যে শিক্ষা দপ্তর তো বা এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন, সেটা তো অটোনমাস বডি। উনি তো সবসময় বলেন অটোনমাস বডি, ওখানে কি হয় আমি জানি না। তাহলে মাননীয় ব্রাত্য বসু সাংবাদিক সম্মেলন না করে উনি কেন সাংবাদিক সম্মেলন করলেন, প্রশ্ন আমার। এবং দেখেছি ওনার একটা দেখেছি যে ক্রেডিট যত ক্রেডিট হবে, ক্রেডিট গোস টু মমতা ব্যানার্জি। যত ক্রেডিট হবে, ভালো খবর সব উনি দেবেন, আর যত খারাপ খবর, দুর্নাম বদনাম, তখন সেই সংশ্লিষ্ট দপ্তরকে দেবেন। সুতরাং ওনার সাংবাদিক সম্মেলন করার বলে এইটা বলার অধিকার কতটুকু, সেটা আইন বিশারদরা বলতে পারবেন ভালো করে। অনলাইন আবেদনের বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে রিভিউয়ের সুযোগ সবসময় খোলা রয়েছে, যতক্ষণ রিভিউ না হচ্ছে বিজ্ঞপ্তি জারির প্রক্রিয়া চালানো হবে। যারা অনলাইনে আবেদন করতে চান তারা পারবেন 16ই জুন থেকে 14ই জুলাই পর্যন্ত। এবং এখানে দাঁড়িয়ে আরেকটা বিষয় তিনি বলছেন যে শুধু একটাই, মানে আপনারা শুধুমাত্র কেন একটা অপশন রাখছেন, অপশন এ অপশন বি দুটোই খোলা রাখুন। অর্থাৎ চাকরিতে বসার অপশনটাও খোলা রাখার কথা তিনি বলছেন, অথচ চাকরি প্রার্থী যারা তারা বলছেন আমরা অপশন এর থেকে বেশি অপশন বি কে নিয়ে মাথা ঘামাচ্ছি, তার কারণে আমাদের পক্ষে এই মুহূর্তে চাকরি পরীক্ষা দিয়ে আবার নতুন করে চাকরি পাওয়াটা প্রায় অসম্ভব বলে মনে হচ্ছে। দেখুন, যে প্রত্যেকটা নাগরিককে আমাদের সুপ্রিম কোর্টের অর্ডার মান্যতা দিতে হয়, এটা নাগরিকের কর্তব্য, সাংবিধানিক কর্তব্য আমাদের। এখানে এই যে 25,000 যে যাদের চাকরি করছিল এতদিন, তারা শুধু পরীক্ষা দেবে না, পরীক্ষা দেবে, এটা দর্শক বন্ধুদের জানাও যে পরীক্ষা দেবে কিন্তু এসএলএসটি 2016 সালে 22,53,000 সবাই কিন্তু এই পরীক্ষায় বসবে। ঠিক আছে, তাহলে তারাও তো বহুদিন পড়াশোনা ছেড়ে দিয়েছে, তাদেরও তো এনার্জি নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, তারা সব ভুলেই গেছে, তাহলে তারাও পরীক্ষা দেবে, তাদের সঙ্গে আপনারা কেন দেবেন না? কারণ মানে আমরা কেউ সুপ্রিম কোর্টের অর্ডার অমান্য করতে পারি না। ভারতীয় সংবিধানকে মর্যাদা করা আমাদের, গুরুত্ব দেওয়া আমাদের মৌলিক কর্তব্য, সেটা তো আমাদের দরকার। কিন্তু সেটা এদের আর কোনো রকমের আন্দোলন দানা বাঁধবে না, পরিষ্কার। এখন যদি বলে যে আমরা পরীক্ষায় বসবো না, তাহলে কিন্তু আমজনতার এটা শুনবে না, পরিষ্কার। এবং দ্বিতীয় অপশন যেটা বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, রিভিউ, শুনুন, সদিচ্ছার অভাব এই সরকারের তথা মাননীয় মুখ্যমন্ত্রীর তথা শিক্ষা দপ্তর। আজকের বোঝা গেল এই নিয়োগ দুর্নীতি নিয়ে যা কিছু সব কিছু মাননীয় মুখ্যমন্ত্রী জানতেন, না হলে আজকের উনি সাংবাদিক সম্মেলন করতেন না। যে সবচেয়ে বড় জিনিস, এখানে কতটা স্বচ্ছভাবে এই পরীক্ষাটা হবে সেই নিয়ে আমার কোটি টাকার প্রশ্ন। যেহেতু টেকনিক্যাল দিকটা আমি জানি, দেখুন আমি কোনোদিন পশ্চিমবঙ্গে দেখিনি বা অন্য কোনো রাজ্যে শিক্ষক শিক্ষিকা নিয়োগ পরীক্ষায় 1 মাস ফর্ম ফিল আপ। এর পিছনে কি রহস্য? 1 মাস ফর্ম ফিল আপ মানে 15 দিন যথেষ্ট। 1 মাস অনলাইনে, তো এ তো ব্যাংকে জমা দেওয়ার নয়, অনলাইনে, আগের মতো নয়। এবং বলেছে যে প্যানেল পাবলিশ হবে 15 নভেম্বর। এইটা ভীষণ হাস্যস্কর। আমার যেহেতু টেকনিক্যাল দিকটা আমি জানি, যদি 14 জুলাই হয়, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 2.5 মাসের মতো টাইম। 2.5 মাসের মধ্যে পরীক্ষা নিতে হবে, রেজাল্ট প্যানেল পাবলিশ হয়ে 15 নভেম্বর। খাতা দেখবে কখন, মানে ওএমআর শিট চেক করবে কখন, এবং রেজাল্ট প্যানেল পাবলিশ মানে আফটার ইন্টারভিউ, তবে প্যানেল পাবলিশ। এবং তার মানে কি ইন্টারভিউ তুলে দিচ্ছেন, সেটা পরিষ্কার করে কিছু বললেন না। অর্থাৎ 2.5 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া প্যানেল পাবলিশ করা একেবারে অসম্ভব। আমি এত হলফ নিয়ে বলছি, একেবারে অসম্ভব। যদি করে তাহলে তার মধ্যে অনেক গোলযোগ আবার আসবে। আরেকটা দেখুন, মজার ব্যাপার,
20 নভেম্বর থেকে কাউন্সেলিং শুরু হবে। 15 নভেম্বর রেজাল্ট, 20 নভেম্বর থেকে উনি কাউন্সেলিং শুরু করবেন বলছেন। 1 মাস টাইম, 31শে ডিসেম্বর হচ্ছে কি নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। যে কাউন্সেলিং কমপক্ষে 2 মাস কাউন্সেলিং লাগে কমপক্ষে, কারণ এখানে 44টা সাবজেক্ট আছে ভাবতে হবে, তারপরে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি আছে। তাহলে এই 1 মাসের মধ্যে কিভাবে কাউন্সেলিং করে তাদের কি স্কুলে পাঠাবে? অসম্ভব ব্যাপার। সুতরাং এই যে ডেটগুলো দিয়েছে, এই ডেট নিয়ে আমার মহা সন্দেহ আছে। আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, এই ডেটগুলো কিন্তু কার্যক্রম করতে পারবেন না। 24,203 পদ। মমতা জানাচ্ছেন যে কাউন্সেলিং হবে 20 নভেম্বর, এবং যদি রিভিউ না হয়, মমতা বলছেন যে আমরা বলছি না, কোর্ট বলছে লিখিত পরীক্ষা, ইন্টারভিউ, সমস্ত পরীক্ষা কমপ্লিট করে, সমস্ত প্রক্রিয়া কমপ্লিট করে যদি রিভিউতে করতে হবে, যদি রিভিউতে বিচার না মেলে, এবং 24,203 পদ শূন্য, হাইকোর্টের নির্দেশে ওই পদের জন্য নিয়োগ হবে। এবং অতিরিক্ত পদের বিষয়ে বলছেন যে অতিরিক্ত শূন্য পদ তৈরি করা হয়েছে, 11,517 অতিরিক্ত শূন্য পদ তৈরি করেছে নবম দশমের জন্য। আমার বক্তব্য যে হাইকোর্ট এই মুহূর্তে যা নির্দেশ দিচ্ছে, সেই নির্দেশ মেনে উনি বলছেন যে রিভিউ যদি না হয় তাহলে সেক্ষেত্রে কাউন্সেলিং করতে হবে, ইন্টারভিউ হবে, সমস্ত হবে। আজকে তো হাইকোর্টের চিন্তা ভাবনা পড়ছে, অথচ মানে তার মাথায় আসছে, অথচ যখন হাইকোর্ট বারবার বলেছিল যে আপনারা কে মানে যোগ্য কে অযোগ্য, অযোগ্যর বিচারটা করে দিন বা বেছে দিন, সেই সময় হাইকোর্টের কথায় কর্ণপাত করার ইচ্ছা হয়নি কেন তার? 2022 সাল, আজকে 2025, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেল। মানে দুর্নীতি ঢাকা দেওয়ার নানা রকম চেষ্টা করেছিল, কিন্তু দুর্নীতির এত জাঁতাকলে নিজেরা পড়ে গেছে এই অযোগ্যদের জন্যে, তার ফলে আজকের উনি হাইকোর্টের কথাটা বলতে বাধ্য হলেন। কারণ প্রত্যেকটা ক্ষেত্রে দেখেছি বিচার ব্যবস্থাকে বলতেন অনেক কিছু, হাইকোর্টের বলতেন, সুপ্রিম কোর্টে বলতেন, আজকেরও আবার বলেছেন যে চাকরি আমরা খাইনি, চাকরি খেয়েছে সুপ্রিম কোর্ট। আবার কিন্তু অসাম্মানিক সুপ্রিম কোর্টকে একজন প্রশাসনিক প্রধান হয়ে কি করে এখানে অসম্মানমূলক কথা বলেন? এটা বলা তো শোভনীয় নয়। আপনি সুপ্রিম কোর্টের রায় মেনে পরীক্ষা নেবেন, সব কিছু নেবেন। শুনুন, আবার নিজেই বলেছে যদি ইন্টারভিউ যদি বলে থাকে, আমি হলপ করে বলছি আপনারা তখন আবার এসে আমাকে ধরবেন। এই যে 15 নভেম্বরে প্যানেল পাবলিশ অসম্ভব। আমার বামফ্রন্টের সময়ের অভিজ্ঞতা থেকেই আমি বলছি 15 নভেম্বর প্যানেল পাবলিশ করা অসম্ভব। পরীক্ষা আর এত ছেলেমেয়ের ইন্টারভিউ হবে, মানে 24,203 তো ইন্টু 3 গুণ ডাকা হবে কম করে, তাহলে 24 প্রায় ওই 85, 86, 27,000 এদের ইন্টারভিউ কি করে সম্ভব বলুন তো এই কটা সময়ের মধ্যে? আমি টেকনিক্যাল দিকটা বললাম, অর্থাৎ যিনি এইটা লিখে দিয়েছেন, এই করে দিয়েছেন, তার এই ইন্টারভিউ আর এই যে কাউন্সিলিং নিয়ে কোনো মানে সম্যক জ্ঞানটাই নেই। তাকে সম্মান রেখেই বলছি, তার কোনো সম্যক জ্ঞান নেই। এই ডেটের মধ্যে কোনো অসম্ভব ব্যাপার, অসম্ভব টুটিবার হাজার। একটা বিষয় একটু আমাদের দর্শকদের জন্য যদি আপনি পরিষ্কার করে দেন, সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে সাংবাদিক সম্মেলন করেছেন তাতে বলছেন যে অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছে, 11,517 অতিরিক্ত শূন্যপদ তৈরি হয়েছে নবম দশমের জন্য, একাদশ দ্বাদশের জন্য শূন্যপদ হয়েছে 6,912, গ্রুপ সির জন্য শূন্যপদ গ্রুপ হচ্ছে 571টি, গ্রুপ ডির জন্য অতিরিক্ত 1000 করা হচ্ছে, মোট শূন্যপদ 44,203, নবম দশম চাকরিহারাদের নিয়ে 23,212, একাদশ দ্বাদশ 12,514, গ্রুপ সি 2,989 এবং গ্রুপ ডি 5,488। বিষয়টা সাধারণ মানুষের কাছে খুব গোলমেলে, এটা যদি একটু পরিষ্কার করে দেন। মানে 24,203 যেটা এসএলএসটি 2016 সালে এই শূন্যপদটা ছিল, এইটা বসবে শুধু এসএলএসটি 2016 যে 22,53,000 ছিল, তার মধ্যে এই চাকরিহারারা আছে, তাদের জন্য এটাই। আর এখানে অতিরিক্ত শূন্যপদ কেন বলছে আইনের ভাষায় আমি জানি না, কেউ ওরকম লিখে দিয়েছেন যে এতদিন 2016-19 সাল থেকে 18 বা প্যানেল শেষ হওয়ার পর থেকে যে শূন্যপদগুলি স্কুলে এতদিন তৈরি হয়ে আছে, সেই শূন্যপদ হচ্ছে 20,000, নবম দশম একাদশ সব মিলে এই 20,000 শূন্যপদ ফর নিউ কামার। মানে 2016 পর থেকে
এসএলএসটি পরীক্ষা যারা বসতে পারেনি, একবারও বসতে পারেনি, বঞ্চিতগুলো নয়, কিন্তু যারা বসতে পারেনি, যারা 2016-র পরে যাদের এমএ কমপ্লিট করেছে, এমএসসি বিএড কমপ্লিট করেছে, তাদের জন্যে এই 20,000 শূন্যপদ। অতিরিক্ত শূন্যপদ বলতে বোঝায় সুপার নিউমারি পোস্ট, কিন্তু এখানে সেটা নয়। এইটা অটোমেটিক্যালি এই 6 বছরে যে শূন্যপদটা খালি সেইটার কথা বলছেন। আচ্ছা, বিশেষ সুবিধার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী, যারা চাকরি খুব সুন্দর। বয়স পেরিয়ে গিয়েছে এরকম অনেকে রয়েছেন, চাকরিহারাদের ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া হবে, বয়সের জন্য আটকাবে না, এবং চাকরিহারা বয়স পেরিয়ে গেলেও পরীক্ষায় বসতে পারবেন, যারা কাজ করছেন অভিজ্ঞতার জন্য সুবিধা দেব। দেখুন, মারাত্মক অবজেকশন আমার, এটা মারাত্মক অবজেকশন। সুপ্রিম কোর্টের উপরে আবার ফের হচ্ছে কে, সুপ্রিম কোর্টের উপরে আবার ফের হচ্ছে কে, উনি খবরদারি করলেন যে সুপ্রিম কোর্ট তো পরিষ্কার বলে দিয়েছেন বয়স 50 হলেও তাদের সুযোগ দিতে হবে, সেটা ওনার অ্যাডভোকেটটা পড়ে ওনাকে দেননি, ঠিক আছে, পড়ে দেননি। তাদের বয়স যদি 60 বছর রিটায়ারমেন্ট, তাদের বয়স যদি 58 হয়, তাহলে সে পরীক্ষা বসতে পারবে। বয়সের ছাড় উনি দেবার কে? সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছেন। এই বয়সের ছাড়টা উনি বলতে চেয়েছেন এই যে নতুন 20,000 শূন্যপদ যারা পরীক্ষা দেয়নি, তাদের হয়তো এতদিন পরীক্ষা হয়নি, তাই একটা বয়সের ছাড় দিতে পারে, ঠিক আছে। এইবারে এই কথাটা উনি কি করে বলেন যে শিক্ষকতার অভিজ্ঞতার উপরে আমি যদি কিছু নাম্বার দিতে পারি, এটা কিন্তু বলেছেন, এটা দিলেই কেস খাবে একদম, এটা দিলেই কিন্তু ওই পরীক্ষার উপরে কিন্তু আবার স্টে অর্ডার আসবে। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে এক্সট্রা কোনো ফেসিলিটি ওদের দেওয়া যাবে না। তাহলে উনি শুধু চাচ্ছেন যে এদেরকে রক্ষা করার জন্য আমার এটা একটু যদি আমি এটা করতে পারি, ওদেরকে যদি এক্সপিরিয়েন্সের নাম্বার আমি দিই, তাহলে ওরা নাম্বার বেশি পাবে। 22,53,000-এর যারা স্কুলে চাকরি করেনি এত বছর, তারা তো এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে না, তাহলে 2-5 নাম্বার এরা পেয়ে গেলেই এটা তো অ্যাডভান্টেজ হয়ে গেল। সুতরাং এটা মারাত্মকভাবে কোর্ট অফ কন্টেমের আওতায় পড়বে যদি এটা উনি করেন, এটা উনি করতে পারেন না। স্যার, আরেকটাও বিষয় আমার আপনার কাছে জিজ্ঞাস্য, সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যাদের টাকা ফেরত দেওয়ার কথা কোর্ট বলেছে এবং বলা হয়েছে চাকরির পরীক্ষায় বসতে পারবেন না, তারা অন্য বিভাগে যোগ দিতে পারবে না। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যারা টেন্টেড তারা কোনোভাবেই চাকরি পাওয়ার যোগ্য নন, এবং টাকা তখনই তাদেরকে 12% সুদ দিয়ে ফেরত দিতে হবে, তার কারণ তারা অযোগ্যতার পরেও চাকরি পেয়েছে। সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে তারা অন্য বিভাগে জোর দিতে পারেন, সেটা নাকি কোর্ট বলেছে। শিক্ষা বিভাগে লোক প্রয়োজন, ঘর পরিষ্কার ঘন্টা বাজানোর লোক নেই, অতিরিক্ত গ্রুপ সি গ্রুপ ডি নিচ্ছি, ওরা শিক্ষা বিভাগে আবেদন করতে পারেন, তবে আলাদাভাবে বিজ্ঞপ্তি জারি করা হবে। স্যার, আপনার কাছে সিম্পল প্রশ্ন, যখন মুখ্যমন্ত্রী রাজ্যের সরকার এই কথা বলছেন যে গ্রুপ সি গ্রুপ ডি তে লোক নিচ্ছি, সেখানে তারা আবেদন করতে পারে, এবং সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এদের কোনো সরকারি চাকরি থাকবে না, তাহলে এরা যে চাকরিটা পাবে তাকে কি সরকারি চাকরি বলবো না বেসরকারি? দেখুন, যে এরা এই যে টেন্টেড যারা, এরা কিন্তু এই যে এই সালের পরীক্ষায় বসতে পারবে না। এই যে 24,300 জন, এইটাই এরা পরীক্ষা বসতে পারবে না, এটাই বলেছেন সুপ্রিম কোর্ট। এবারে ওদের জন্যে একটু জামাই আদর করে, কারণ ওরা তো টাকা ফেরত চাইলে তো ওরা সহজে ছেড়ে দেবে না, সেই জন্য ওদেরকে এই টোপটা দেওয়া হলো, তোমরা শান্তিতে ঘুমাও, আমি মুখ্যমন্ত্রী তোমাদের পাশে আছি, শিক্ষা দপ্তরে এই পদ ফাঁকা আছে, সেই পদে তোমাদের দেব, কিন্তু পরীক্ষার মাধ্যমে। আমার একটি প্রশ্ন, এতদিন ধরে এই পদটা আপনার ভ্যাকান্ট হয়নি? এতদিন আপনি বহু বেকার ছেলে মেয়ে আছে তাদের জন্য আপনার প্রাণ কাঁদেনি? হঠাৎ এই চোর চিটিংবাজ অযোগ্যদের, যাদের আপনার নেতারা তৈরি করেছে, যাদের আপনার অযোগ্য শিক্ষা দপ্তর যাদেরকে অযোগ্য তৈরি করেছে টাকার বিনিময়ে, তাদের জন্যে আপনার হঠাৎ আজকে দরদ উতলে পড়ছে খুব। স্যার, তাহলে একটা প্রশ্ন আছে যে যিনি 10 লাখ টাকা বা 7 লাখ টাকা, যাই হোক, এরকম লক্ষের নিচে তো কথা নেই আমাদের রাজ্যে, তো এরকম 7-10 লাখ টাকা যারা দিয়েছিলেন যে আজকে অঙ্কের টিচার হব বা বাংলার টিচার হব, তাকে যদি তিনি এখন চাকরি দেন ঘন্টা বাজানোর বা ঘর পরিষ্কার করা, সেটা মর্যাদার পক্ষে কতটা হানিকর? দেখুন, তাদের মর্যাদা নেই বলে তো তারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, তাদের আর মর্যাদা কি? তারা তো শিক্ষক শিক্ষিকার আওতার মধ্যে পড়ে না, তারা তো অশিক্ষক কর্মীর মধ্যে আওতার মধ্যে পড়ে না। এবং তাদের আবার সম্মান কি? এবং মাননীয় মুখ্যমন্ত্রী আজকের একবারও বললেন না তাদের টাকা ফেরত দিতে হবে। কেন? টাকা যদি ফেরত নেয় তাহলে ওনার আশেপাশের লোকজনদের সব হচ্ছে চরিত্র উন্মোচন হয়ে যাবে।
পরিষ্কার। সেই জন্যে ওদেরকে খুব সুন্দরভাবে আজকের বলে দিলেন তোমাদের জন্য নতুন শিক্ষা দপ্তরে আছে, এবং শিক্ষা দপ্তরে কেউ ঘন্টা মারে না। কি সব কথা বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, আমি বুঝি না। শিক্ষা দপ্তরে ঘন্টা মারে কেউ? ওটা কি স্কুল নাকি? আর কত শূন্য পদ শিক্ষা দপ্তরে, যে অতগুলো টেন্টেড তাদেরকে ওখানে দেবে? অনেক তো টেন্টেড, 10,000-এর নিচে টেন্টেড আছে, তাহলে তাদেরকে ওখানে চাকরি দেবেন? এবারে যারা স্কুলের শিক্ষক তারা ওখানে কে গ্রুপ ডি পদে বসবে, গ্রুপ সি পদে বসবে? যারা গ্রুপ সিডি ছিল তাদের ঠিক আছে, অত শূন্য পদ ওই ছোট্ট শিক্ষা দপ্তরে কোথায় পাবেন উনি? এটা জাস্ট বলার কথা বলেছেন, এটার মধ্যে সত্যতা কিছু নেই, এটার মধ্যে কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই, এবং এত শূন্যপদ শিক্ষা দপ্তর হতে পারে না, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। প্রশ্ন করছি যে এর আগে আমরা দেখেছিলাম যে শিক্ষকরা যখন নিজেদের চাকরি চাওয়ার জন্য এই অভিযান চালিয়েছিলেন বা বিকাশ ভবনের সামনে ঘেরাও করেছিলেন বা ডিআই অফিসে যখন গিয়েছিলেন, তখন তাদের উপর পুলিশি অত্যাচার কি হয়েছিল বারবার দেখেছি, যে পুলিশের কি অমানবিক মুখ আমরা দেখতে পেয়েছি। সেখানে দাঁড়িয়ে সেখানে চাকরিহারা শিক্ষকদেরকে প্রায় একরকম ভাবে তুলেই দেওয়া হয়েছে সেখান থেকে। কিছু সংখ্যক শিক্ষক আছেন যারা এখনো রোদ ঝড়জল বৃষ্টি উপেক্ষা করে ওখানে রয়ে গেছে। আজকে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই একজন ম্যাডাম, একজন শিক্ষিকা, তিনি সেখানে মূর্ছিত হয়ে পড়েছেন, কারণ তাদের এখন মনে একটা যেটুকু আশার আলো ছিল সেই আশাটুকু আজকে মুখ্যমন্ত্রী নিভিয়ে দিয়েছেন, এবং তারা পরিষ্কার দর্থহীন ভাষায় আজকে যখন সাংবাদিক সম্মেলন করেছেন সেখানে পরিষ্কার বলে দিয়েছেন যে কোনোভাবেই তারা চাকরির পরীক্ষা নতুন করে দিতে পারবেন না, কারণ সেটা দেওয়া তাদের পক্ষে সম্ভব না। তাদের সেই এক্সেলেন্স এখন আর নেই যেটা আজ থেকে 10 বছর আগে ছিল। এবং মুখ্যমন্ত্রী যদি এই বিষয়টা ইমিডিয়েটলি নজরে না রাখেন বা তাদের সঙ্গে মিটিং করে পরবর্তী পদক্ষেপ না নেন, তাহলে সেক্ষেত্রে হয়তো আরো বড় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, এবং তার দায়ভার সামলাতে হবে মুখ্যমন্ত্রীকে। কি বলবেন? দেখুন, আমি কোর্টকে তো সম্মান দেবই, যে কোনো নাগরিকের কোর্টকে সম্মান দেবে, সুপ্রিম কোর্ট সর্বোচ্চ বিচারালয়। এবং মুখ্যমন্ত্রী বারবার বলে যাচ্ছেন যে এটা নাকি তার জন্য হয়নি বা তার দলের জন্য কিছুই হয়নি। আজকে তো বুঝে গেল, যে মানুষ বুঝে গেল যে আপনার জন্য দুর্নীতিটা হয়েছে। কারণ কি, এই যে 24,203 জন 25,752 থেকে এই নাম্বারটা কোথায় আসলো হঠাৎ? অরিজিনাল নাম্বার ছিল, সংখ্যা ছিল এটাই, যে উনি দুর্নীতি না করলে, ওনার দপ্তর দুর্নীতি না করলে যোগ্য অযোগ্য আলাদা করতে পারেননি কেন? আর 3 বছর ধরে হাইকোর্টে রায় দিল, সুপ্রিম কোর্টে সেম রায় দিল, আপনার তাবর উকিল লেখেও কিছু করতে পারলেন না। এখনো সৎসাহস হয়নি যে রিভিউটা ওখানে গিয়ে সেই বিচারপতির চেম্বারে রিভিউটা দেবে, সেই সৎসাহস এখনো নেই। কারণ আগে যা ছিল সেইটা ফটোকপি করে একটু কাটছাট করে ওখানে দিয়েছে, অর্থাৎ রিভিউয়ের রেজাল্ট নিট 0, সেটা উনি বুঝতে পেরেছেন একেবারেই। আর সেই জন্য সুপ্রিম কোর্টকে মান্যতা দিতে একজন শিক্ষক হিসাবে বলছি যে যারা বলছেন আমি পরীক্ষা দেবো না, সুপ্রিম কোর্টকে অপমাননা করা হয়েছে। সে রাজ্য, এরা দুর্নীতি করেছে ঠিক আছে, কিন্তু আমরা কেউ তো সুপ্রিম কোর্টকে অমান্য করতে পারি না। এবং যারা এই যে বলছেন আমরা সব ভুলে গেছি, আমাদের আর সেই এনার্জি নেই, এটা তো 22,53,000 সবাই বসবে এই শূন্য পদের জন্য, তাহলে তাদেরও তো এনার্জি নেই, তাদেরও তো অনেকের বয়স চলে গেছে, তারা পড়াশোনা থেকে চলে গেছে, কেউ অন্য পথে গেছে, সাংবাদিক হচ্ছে আপনাদের মতো, তাহলে তারা আবার এই পরীক্ষা দিয়ে পড়াশোনা তো তাদের করতে হবে না। কিন্তু স্যার বিষয়টা তো একটা পয়েন্ট আছে, কারণ আজ থেকে 10 বছর আগে একটা মানুষ যতটা এনার্জি নিয়ে, যতটা প্রিসিশন নিয়ে পড়াশোনা করেছে, আজকে 10 বছর পর যখন সে চাকরি পেয়ে গেছে তখন তার দায়িত্ব বেড়েছে, তার সংসার বেড়েছে। আগে যেভাবে নিজের মনোযোগ দিয়ে এত বড় সিলেবাস শেষ করা যেতে পারতো, হঠাৎ করে 10 বছর পরে যদি বলা হয় সেই এনার্জি দিয়ে সেই সিলেবাস শেষ করতে হবে, তাহলে তো সেটা একটা বড় সমস্যার বিষয়, যেটা যে কেউ কারোর জন্যই তো অমানবিক। কিন্তু কোর্টের রায় মানতে গেলে তো আমি যদি বলি কোর্টের রায় আমি অমান্য করে আমি মানবিক হবো, সেটা তো হয় না। তাহলে পুরো পরীক্ষাটাই বাতিল হয়ে যাবে। এবং যদি 31 ডিসেম্বরের মধ্যে নিয়োগটা হয়, এইটা না শুনে, কোর্টের কথা যদি না শুনে, তাহলে হাইকোর্টের রায়টা বলবৎ থাকবে, অর্থাৎ সবার চাকরি আবার চলে গেল। এটা তো বোধহয় একটু তো সুযোগ যে আমি যদি পড়াশোনা করি তাহলে আমার চাকরিটা আমি আবার পাবো, বুঝলো, এটা সুযোগ। কিন্তু যদি পরীক্ষায় না বসি, এবং মুখ্যমন্ত্রী যদি বলেন আমি পরীক্ষায় নেবো না, এই গ্রুপ সিডির মতো তোমাদের আমি স্কুলে দিয়ে দেবো, তাহলে কোর্ট অফ কন্টেম্প হবে, পুরো পরীক্ষাটা, পুরো প্যানেলটা আবার যেমন ছিল তেমন বাতিল হয়ে গেল।